আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি দেবযানী। আর আজকের স্টার কথাতে আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু। জানবো তার কাছ থেকে অনেক কথা। আর ঠিক সামনেই দুর্গাপুজো আসছে। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে তার অনেক নস্টালজিয়া। তার কারণ তার বাড়িতে স্বয়ং মা আসেন, আর তার কাছ থেকেই জানবো এবছর সেটা কত বছর পূর্ণ করছে। তো এই সব মিলিয়ে আজকের আমাদের আড্ডায় রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা বিশ্বনাথ। বিশ্বনাথ, প্রথমেই জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত। ধন্যবাদ। আর আমি স্টার নই। বিশ্বনাথ অলওয়েজ স্টার। আর আজকের তারিখে দাঁড়িয়ে উত্তম কুমারের যদি একটা আনরিলিজ ছবি, যেটা রিলিজ হয়নি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা আনরিলিজ ছবি, বা রঞ্জিত মল্লিক মহাশয়ের একটা আনরিলিজ ছবি, চিরঞ্জিত দা বা দেব, জিৎ বা এরম যারা আছে, তাদের কিছু লোক কিন্তু হলে যাবেই যাবে। বা কিছু প্রোডাকশন হাউস আছে যারা স্টার প্রোডাকশন হাউস, যেমন উইন্ডোজ, ওদের ছবি, কৌশিক গাঙ্গুলির সিনেমা। স্টার মানে যে কোনো সময় তার যে কোনো জিনিস বেরোলে কিছু মানুষ হবে। তো আমি বাংলায় স্টার কথাটার মানে অনেক বড়, কেন বর্তমানে একজন মেগা স্টারের সাথে দিনরাত শুটিং করছি, তার নাম মিঠুন চক্রবর্তী। তিনি 70-এর দশকের মধ্য অবস্থা থেকে তো বম্বেতে ছবি করছে। আজকে তার 75 বছর বয়স, বলে কোনো জায়গা থেকে তার স্টারডাম পড়েনি। আমি একজন মানে বলতে গেলে বাংলায় আমাকে চেনে, বাঙালি চেনে, আমি এটা দেখেছি। আমি দেশ বিদেশে গিয়েও দেখেছি, প্রচুর জায়গায় গিয়েছি বিদেশে, সেখানে গিয়েও দেখেছি বাঙালি যারা টেলিভিশন দেখে, সিনেমা দেখে, তারা আমাকে চেনে। আমাদের কাছে বিশ্বনাথ স্টার ছিল, আছে, থাকবে। ক্যারিয়ার মানে অভিনয়ের জীবন কিন্তু 25 বছর পূর্ণ করছে এই বছর আমি টালিগঞ্জে প্রথম আসি 97 সালে, এই এরকম জুলাই মাসেতে আসি। সেদিনকে বন্ধ হয়েছিল কোনো একটা কারণে, আমার আজও মনে আছে। অনিন্দ্য সরকারের কাছে এসেছিলাম দেখা করতে। তারপরে ওখান থেকে বেরোনোর সময় আমার এক বন্ধু বলেছিল, সব ঘরেতে ডিরেক্টর বসে আছে, দেখি তো কেমন কাজ চাইতে পারিস। তো স্কটিশ চার্চ কলেজ থেকে এসেছিলাম দুপুরবেলায়। তো সেই ঘরেতে বসেছিল, সাগর বন্যা বলে একটা ছবি হচ্ছিল, পার্থসারথী জোয়ারদার তার ডিরেক্টর ছিল। সেই ঘরেতে গিয়ে আমি বলেছিলাম, আপনি আমার ছবিতে একটা আমাকে কাজ দিতে পারেন? সে বলেছে, কেন দেবো যদি উত্তর করে। সেই উত্তর আমি তখন দিতে পারিনি। তো তারপরে তো আবার আমি ফিরে আসি পড়াশুনো করে। 99-এর থেকে আমি ঠিক করে নিই, জিনা ইহা মারনা ইহা ইসকে সিবা জানা কাহা। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা দুজনেই কোনো এক সময় সহপাঠী ছিলাম। তো সেই প্রসঙ্গে জানতে পেরেছিলাম বিশ্বনাথের স্কটিশ চার্চ কলেজে পড়ার মূল রহস্য। তার কারণ আরবেলিয়া গ্রামের একটি ছেলে, সে তারপরে এসে ব্যারাকপুরে থাকে এবং সেখান থেকে তার ব্যারাকপুরে পড়াশোনা, তারপরে ওখান থেকে তার কলকাতায় আসা। এই যে কলকাতায় আসা, স্কটিশ চার্চ কলেজে ভর্তি কেন? প্রথম কলকাতায় এসেছিলাম ভর্তি হবো বলতে, কারণ কলকাতার সব পড়াশুনো সম্পর্কে একটা বিরাট ছিল, মানে ভীতি ছিল। তো উচ্চ মাধ্যমিকে আমি তৎকালীন সময় 96-এ আমি উচ্চ মাধ্যমিক পাশ করি। আমি আর্টসে ছিলাম, আমার 3টে সাবজেক্টে মোটামুটি একটা ফার্স্ট ডিভিশন মার্কস ছিল, বাংলা, ইতিহাস আর পলিটিক্যাল সায়েন্স। ইংরেজিতে তো আমি বিরাট ভালো ছিলাম। তো তাতে জন্য আর আমার ইকোনমিক্স জিওগ্রাফি ছিল, সেটাতে একটু রেজাল্ট খারাপ হয়েছিল ফার্স্ট পেপারে। তো আমার একদম ঠিক ছিল যে যেহেতু আমি বাংলায় মাধ্যমিকে খুব কম পাই, 95 পাই দুটো সাবজেক্ট মিলিয়ে, সেটাই আমার ফার্স্ট ডিভিশনের থেকে সরিয়ে দেয়। তো সেই জন্য আমার ইচ্ছা ছিল যে যেটাতে কম পেয়েছি ওটাতেই অনার্স করব। তো বাংলা আমার ভীষণ ভালো লাগতো, আমি পড়তে চাইতাম বাংলা ভাষা। তো আমি কলকাতায় আসি। তো আমি ঠিক করেছিলাম ন্যাচারালি শিয়ালদার কাছে খুব বেশি যে রেজাল্টেরই আছে, তো আমি সুরেন্দ্রনাথে ফর্ম তুলি। তারপরে আমার একটি যোগাযোগ ছিল মনীন্দ্রচন্দ্র কলেজে, সেখানে আমি ভর্তিও হই। সাবজেক্ট দেখে বলে, ভালোই নাম্বার আছে তোমার। খবরের কাগজে তখন দেখি প্রেসিডেন্সি কলেজে এগ্রিগেটে মানে মূল সর্বমোট নম্বর থাকতে হবে তোর 500, আর 120 থাকতে হবে বাংলা সাবজেক্টে। তো আমাকে বাবা, আমি প্রেসিডেন্সি, সে আমার পিসি কেঁদেই ফেললো, তুই প্রেসিডেন্সিতে পড়বি বাবা, কত বড়। কিন্তু প্রেসিডেন্সিতে যে ওদের যে এন্ট্রান্স আছে, তাতে আমি পুরো আর কি 17 বল খেলে 1 রানও করতে পারিনি, ধুলোর আগায় উড়ে গেলাম আর কি। তো তারপরে আমি
ও মা, স্কটিশে গিয়ে দেখি নাম বেরিয়েছে সবার লাস্টে দুলছে একটা নাম, বাংলায় অনার্সে বিশ্বনাথ বসু। সে যে আমার কি আনন্দ, স্কটিশ চার্চ, মিঠুন চক্রবর্তী এখানে পড়েছে। আর স্বামী বিবেকানন্দের খুব ভক্ত আমি ছোটবেলা থেকে। স্বামী বিবেকানন্দ, আচার্য জগদীশচন্দ্র বসু, কে না, তারপরে তো নামের বন্যা। তো তার আরেকটা আনন্দ পেয়েছিলাম, পিবি সাংমা ছিল না আমাদের রাজ্য, হ্যাঁ তিনি বসতেন, স্পিকার ছিলেন, তিনিও পড়েছিলেন। তো স্কটিশে আমি গিয়ে ভর্তি হলাম, বাবা এসে ভর্তি করে দিল। সে মানে কোথা থেকে কোথায় কোথায়, গ্রামের স্কুল, পেছনে বড় ধান ক্ষেত, পুকুর, জামরুল গাছ, সব কিছু। আর সেখান থেকে স্কটিশ চার্চ কলেজ, মানে চোখের মানে হয় না একটা ধম করে চোখে লাগা। একটা ছেলে সুবোধ বালক, সে এসে পড়লো স্কটিশ চার্চ কলেজে, আর পড়াশোনা, নাম সব কিছুই আছে, আর তার সঙ্গে স্কটিশ সুন্দরীদের দেখে কি হয়েছিল এটা কিন্তু আজ বিশ্বনাথ বলবে। মানে আমার ফার্স্ট বয় আমাদের গ্রামেতে যে থাকে, ওর সাথে পুকুরধারের সঙ্গে গল্প করছিলাম। তাই বললাম পার্ট 1-এ তো রেজাল্টটা খারাপ হলো, তা বললো তোর এত ওই দিকটাই মন চলে গেল। প্রথম কথা হলো, আমি মেয়েদের সঙ্গে সিনেমায় গিয়েছিলাম। সেই ডায়েরিটা খুঁজে পাওয়াও যেতে পারে, আমি বড় বড় করে লিখেছিলাম, আজ মেয়েদের সঙ্গে সিনেমায় গিয়েছিলাম। তো সেই আর বন্ধুরা, ওরে বাবার, ওরা এখনও, আমি কিন্তু সমানভাবে ওদের সঙ্গে যুক্ত। ওরা আমাদের একটা গ্রুপ আছে, সেখানে আমাদের কথা হয়, চালাচালিয়ে সবই তো কিছুতে জানি। তাদের ছেলে মেয়েরা বেশ বড় হয়ে গিয়েছে। স্কটিশ চার্চে পড়ার সময় খুব আর ওরা খুব দুঃখও পেয়েছিল পার্ট 1-এ আমার রেজাল্টটা যখন খারাপ হয়েছিল। পার্ট 2-তে রেজাল্ট আমি আবার ঠিক করে নিয়েছিলাম। কত যে পয়সা আমাকে দিয়েছে যে সিনেমা দেখতে যাওয়ার। আমি তো রোলের দোকানে দাঁড়িয়ে ভিক্ষে করতাম, আজকে রেট আমার 1 টাকা, যে যাবে 1 টাকা করে দেবে, এই করতে করতে আর 10 টাকা উঠে গেল, চলো সিনেমা দেখতে। আচ্ছা, তারপরে মেধা বলে আমার এক বান্ধবী ছিল, ও খাওয়াতো, সুরভি, ওর খাবার টিফিনে হাত, নীলাঞ্জনা আমাকে দীর্ঘদিন টাকা দিয়েছে। রূপালীদের বাড়ি হচ্ছে আমাদের হচ্ছে আদর্শ হিন্দু হোটেল, একদম ক্লাব, যেখানে চলে যাওয়া আর কি। প্রচুর জায়গার বন্ধু বান্ধব আমার। আগরপাড়াতে সোনালি বলে বন্ধু ছিল, বালিতে বন্ধু ছিল, তাদের সঙ্গে যাতায়াত খুব। ওরা যে কি ভালো, আর আমি মানে ওদেরকে এখনও আমি খুব ভালোবাসি, খুব সবাইকে ভালোবাসি। আর 25 বছরের এই যে একটা জার্নি, ইটস আ জার্নি, 25 বছর একটা, আচ্ছা বিশ্বনাথ, এটা একটা সেলিব্রেশন হবে না 25 বছরের জার্নি? সেলিব্রেশন করব বলে যে ভাবিনি তা নয়, কিন্তু যে দেশে আমি জন্মেছি, যে পশ্চিমবঙ্গে যে বাংলা সিনেমা আমাকে জায়গা দিয়েছে, সেখানে সাকসেস রেটের বিষয়টা যে এত বড়, সব মানুষরা রয়েছে সেখানে, আমি কিচ্ছু নয়। তো আমি আমার মতো করে একটা ভেবেছি আমার পরিবার নিয়ে। কারণ আমি মনে করি যে আমার যে যদি কিছু আমি করে থাকি, যদি কিছু আমার কন্ট্রিবিউশন, তো আমার ছেলেরা সেটা বহুকাল ধরে শুনতে পাবে যে ওর বাবা এরম ছিল, সরি। তো সেইটা আমি আমার মতো করে ভেবেছি। আর সেলিব্রেশন বলতে না জানি তোকে কি বলবো, কি যে সেলিব্রেশন করে মানুষ, মানে আমি আমার মতো সৌভাগ্যবান পৃথিবীতে নেই। আমি কয়েকদিন আগে বেলুড় মঠে গিয়েছিলাম, আরতি শেষ হলো, আমি সিঁড়ি দিয়ে নামলাম, বাতাসা দেয়, বাতাসাটা নিতে গেলাম, দুজন ওই ওখানে রাজমিস্ত্রির কাজ করে, আমাকে টোটাল রাস্তাটা বলতে বলতে নিয়ে এলো, কি সিনেমা দেখেছে, কেন ভালো লাগে, কতটা ভালো লাগে। সেলিব্রেশনে আমি যা, মানুষ আমাকে যা সেলিব্রেট করে, হ্যাঁ, কিন্তু আমি সবসময় বলি সেলিব্রিটি বলো না ভাই, ওটা গালাগালি হয়ে গেল, কিন্তু ভালোবাসা ওইটা করে দেন। আমি আজ অবধি, আমি জ্ঞানত বলছি, কোনো জিনিস, কোনো অভিনয়, কোনো রোল করার পরে তাকে আমি কখনো জাস্টিফাই করি না যেটাকে এইভাবে করেছি। যদি লোকে না বুঝতে পারে তাহলে তো আমি করতেই পারিনি। আমি একটা খুব ভেবে মেথড অ্যাক্টিং, আমি একটা খুব একটা অ্যাক্টিং করলাম, কিন্তু সেটা আবার করার পরেও লোককে বলতে হলো, তার মানে তো আমারটা বুঝতে পারলাম না, আমি তো তার স্ক্রিনে কিছু দেখাতে পারিনি। আমার কত ছবি আছে যেগুলো আমার খুব প্রিয় সিনেমা, সেগুলো কোথায় কালের অতলে চলে গেছে, তাদেরকে খুব মাঝে মাঝে আমার মনে পড়ে। যেমন আমি একটা ছবি করেছিলাম আমার আমি বলে, হ্যাঁ, তাতে আমার নিজের পার্টটা এত ভালো লেগেছিল, তো সেটা খুব বেশি মানে বেশি লোকে দেখেনি। এরকম যেমন বিলের ডায়েরি, কিন্তু মানুষ কোথায় কোথায় মনে রেখেছে, কি যে কথা বলে, এবং কাজ করতে গেলে, অভিনয় করতে গেলে সেটের থেকে যে কথা আমার কাছে ভেসে আসে, কিছু সবন্ধু, দাদা, দিদি,
আমি সেলিব্রেশন চলছে। 25 বছরের জার্নিটা কেমন? মানে যে ছেলেটা বিবেকানন্দ তার কাছে অন্যতম অনুপ্রেরণা, যে ছেলেটা ছোটবেলার দুষ্টু ছেলেটা মায়ের কথায়, সেই মায়ের দুষ্টু ছেলেটা যেভাবে বিলেকে যেভাবে মারকে কোথায় আগলে রাখতেন, বিলে মায়ের কথা ফেলতে পারতো না। আর এই বিশ্বনাথও কিন্তু তাই, তার মাকে নিয়ে একটা আলাদা জগৎ। তার একদিকে এখনো এই মুহূর্ত পর্যন্ত আরবেলিয়া তার একটা প্রাণ, মানে সে যতটা এখানে প্রাণের টানে থাকে আর ঠিক তার ডবল প্রাণের টানে সে ওখানে থাকে আর কি, যাতায়াত করে। তো সেইখানে দাঁড়িয়ে সেই মানুষটার 25 বছরের জার্নিটা তো একটা অন্যতম জার্নি। এটা তো একটা স্বপ্নের জার্নির মতন চলছে আর কি। স্বপ্নের উড়ানে মানুষের অনেক কিছু আশা থাকে, ভরসা থাকে। সেই জায়গাটা একটু যদি বিশ্বনাথ তুলে ধরে। যে কোনো সময় তুই যদি আমাকে বসিয়ে দিয়ে আমাকে যদি ভাবতে দেবে, যে কাগজ পেন দেওয়া হয়, এটা একটা মানে আশ্চর্য নয়, অত্যাশ্চর্য এবং মানে অবিশ্বাস্য, অকল্পনীয় বিষয় আমার সঙ্গেই 25 বছরে ঘটে গেল। এ ভাবার বাইরে। একটা গান ছিল পরদেশেতে, লন্ডন দেখা, প্যারিস দেখা, और देखा জাপান, মাইকেল দেখা, এলভিস দেখা, সব দেখা মেরি জান। আমি গানটা খুব গাইতাম। কোনোদিন ভাবতে পারিনি যে আমি ইংলিশ চ্যানেল জাহাজে করে ক্রস করব, ফুল ফ্যামিলি। কোনোদিন ভাবতে পারিনি আমার শুটিং আমাকে বাকিংহাম প্যালেসের সামনে দাঁড়িয়ে করিয়ে দেবে। কোনোদিন ভাবতে পারিনি যে আইফেল টাওয়ারের লিফট দিয়ে ওপরে চলে যাব। কোনোদিন ভাবতে পারিনি নায়াগ্রা জলপ্রপাতের পাশে গিয়ে আমি ছবি তুলব। অ্যাট দ্য সেম টাইম রাত্রিবেলায় সবং বলে একটি জায়গা আছে মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরের। এই সবংয়ে আমি যাচ্ছিলাম, এত ঠান্ডা আর এত ধোঁয়া, মানে কুয়াশা, যে দেখা যাচ্ছিল না। তো রাস্তাটা কোথায় জিজ্ঞেস করার জন্য রাত্রি 11:30টার সময় আমার ভাই নেমেছিল গাড়ি চালিয়ে। সে নেমেছিল, দাদা আমরা একটুখানি এগরার দিকে যাব। কোন দিকটা যাব? তা ওই হাত ধরছিল, ওই সেলাই করেন, তা বলেছিল যে এ ডান দিক ধরে চলে যান। ওই ডান দিক দেখতে গিয়ে দেখে আমি, বলো বিশ্বনাথ দা ভালো আছেন? আমার বাবার জন্য খুব কষ্ট হয়েছিল, যে বাবা তুমি যদি একবার দেখে যেতে পারতে যে কোথায় কোথায় মানুষ চেনে, মানুষ এবং চেনে মানে সে চেনার মধ্যে হাসি আছে। আরে আর একটা কথা কোনোদিন কাউকে বলিনি, একটা ঘটনা ঘটেছিল আমাদের, মানে কোনোদিন কোনো মানে নিজের লোকেদের ছাড়া। জলনুপুর সিরিয়ালেতে আমি একটা ডায়লগ বলেছিলাম পীযূষ গাঙ্গুলিকে, যে তুমি এটা পারলে, তুমি তো ভালোবাসতে, এরকম একটা একে ভালোবাসতে, পারিকে ভালোবাসতে, পারিদিকে। সেই ডায়লগটা বলার পরে আমার যে শেষ হয়ে গেল, ঘুরে তাকালাম, সৌমিত্রবাবু সাবিত্রী দিকে বলছিল, আমার সাবিত্রী মাকে বলছিল, এই আমাদের বাপি বলে ডাকতো আমাকে। বাপি কিন্তু ডায়লগ ভেবে বলে, না ভেবে বলে না। আমি বললাম আমার বাবা যদি আজ বেঁচে থাকতো যে কত খুশি হতো, কারণ বাবা বিরাট বড় সৌমিত্রবাবুর ফ্যান, বিরাট। উত্তম কুমারের মানে কোনো ধারে কাছেই উনি সৌমিত্র সারাক্ষণ বলতো কি শিক্ষা, কি পড়াশুনো, কি নাম জীবন, কি তার কবিতা। তো এইটা যে উনি আমায় বললেন, এই যে কি 25 বছর আমি বলে বোঝাতে পারবো না। অনেকে অনেক, মানে আমার প্রাপ্তির কোনো শেষ নেই। মা দুর্গা অনেক কিছু দিয়েছে। বাড়ির পুজো এবার কত বছর? আর 1770-এর পরের থেকে পুজো শুরু হয়, আনুমানিক 354 বছর আমার মনে হচ্ছে। কিন্তু পুজো না তারও আগে, কারণ যদি আমাদের আরবেলিয়া গ্রামে বসু পরিবারের এন্ট্রি হচ্ছে 1720, সেই সময় মানুষের এন্টারটেনমেন্ট বলতে ছিল পুজো সবার আগে। মানুষ সারাক্ষণ পুজো পাঠ, ব্রত, কথা, কীর্তন, দেল দোল, দুর্গোৎসব এইসব নিয়েই থাকতো। তা 50টা বছর কি পুজো হয়নি বলে কি মনে হয়? তাহলে কি সেইটা আমরা বুঝতে পারছি না যে সেই সময় কি পুজোটা হতো, সেটার ইতিহাসের মধ্যে নেই? তবে আমাদের 32 পুরুষের নাম লেখা আছে। এই যে এতদিন ধরে এই পুজোটা, বাবা কাকা জ্যাঠা এরা তো একটা, মানে এরা তো খুবই একটা সময় স্ট্রাগল করেও পুজোটা জারি রাখতেন আর কি। মানে এটা আমি তোমার কাছে গল্পেই শুনেছিলাম আর কি, যে বাবা ব্যারাকপুর থেকে সেখানে গিয়ে কিভাবে সেই বাড়িকে মেনটেন করা, ওই সেই জমিদার বাড়ি, এবং সেখানে উনি বোধহয় পুজোয় জামা কম দেবেন কিন্তু পুজোটা মেনটেন করবেন।
জ্যাঠাদের কিচ্ছু ছিল না। কি যে ত্যাগ সেসব মানুষগুলোর। সারা জীবন যা রোজগার করেছি দুর্গা পুজোয়, এবং আমি এই ওয়ার্ডটা ইউজ করছি, লিটারেলি ভিক্ষা করতো। আত্মীয় স্বজনের বাড়ি 10 বার যাওয়া। মা এখন সেই সময় আর রাখেনি, এখন ঠিক রিভার্স হয়ে গেছে। সবাই ওর মধ্যে এন্ট্রি নিতে চায়, কিন্তু বাবাদের স্বল্প সামর্থ্য, তার মধ্যে কি পরিমাণ পরিশ্রম। আমার এক জ্যাঠা এখনও রয়েছেন, লাইট লাগানো, বাজার করা, সব সময় একটা কাজের মধ্যে একটা সব সময় এটা নিয়ে করতো। তো আমরা কোনোদিনই তাদের মতো হতে পারবো না। তবুও আমরা যে এখনও একসঙ্গে, মা যে আমাদের রেখেছে, মা আমাদের দায়িত্ব দিয়েছে, পুজো করাচ্ছে, মা নিচ্ছে আমাদের কাছ থেকে, এটাই সব থেকে বড় কথা, বিরাট বড় ব্যাপার। মানে ষষ্ঠী টু দশমী বোধহয় কোটি টাকা তো দিলেও বিশ্বনাথকে পাওয়া যাবে না অন্য কোথাও ফিতে কাটতে যাওয়ার জন্য। না, অ্যাকচুয়ালি দুর্গা পুজো প্রথম যখন জীবনে কেরিয়ার শুরু হয়েছিল, একটা বড় চ্যানেল আমাকে সারা পুজোতে জন্য বলেছিল, তখন একটা ভীষণ বড় ব্যাপার ছিল, এই বড় চ্যানেল বলে ইটিভি বাংলা বলেছে। তো আমার মাকে আমি ওই একটা দোলাচল, একটা তোর ডিজায়ার তো থাকে, এতগুলো টাকা, তোর নাম হবে, আমার সবাই দেখবে কলকাতা প্যান্ডেলে। মা বলে একদম না। এই যে যত প্রবলেমে পড়েছি, তখন লাস্ট বাবা মার কাছে গিয়েছি, মা বলেছিল একদম না। তো কোনো প্রশ্নই ওঠে না, কি হবে কোটি টাকা নিয়ে? ওই 3টে দিন আমাকে যা দিয়ে যাবে, আমাকে কোটি টাকা কি দিতে পারবে? বড় হোটেল, বেড়ানো। কিন্তু আমার যখন বাড়িতে অধিবাস হবে, আমার যখন সপ্তমীর দিনকে কলাবউ স্নান করানো হবে, আমার অষ্টমীর সন্ধি পুজো হবে, আমার 1008টার বেলপাতার হোম হবে, দশমীর ঘট নাড়ানোর সময় আমার পৃথিবীতে মনে হয় কিচ্ছু নেই আর, সব চলে গেল বাড়ি থেকে, চলে গেল বাড়িতে যা। তো আমার কি হবে? আমার ওর টাকাতে কিচ্ছু হবে না। হোলির পরে যে একটা উৎসব করো তোমরা বাড়িতে, এটাও কিন্তু মানে গত কয়েক বছর এটা ছিল, ছোট ছিল, গ্রামে এদিক ওদিক হতো, কিন্তু এইটা যেটা বসু বাড়িরই একমাত্র উৎসব হয়ে দাঁড়িয়েছে, এটাও যদি একটু দর্শকদের বলা যায়। সেটা হচ্ছে পঞ্চম দোল। দোল যেটা হয় আমাদের, তার 5 দিন বাদে পঞ্চম দোল হয় আমাদের বাড়িতে। সেই পঞ্চম দোলেতে রাধাকৃষ্ণ, বহু বছর ধরে সেটা বন্ধ ছিল, রাধাকৃষ্ণ ওপর থেকে নামতেন, নিচে আসতেন, হরি খেলতেন। সেখানে একটা বিরাট বড় কীর্তন অনুষ্ঠান হয়। আমাদের ইসকন খুব সুন্দর আমাদের সাহায্য করেন, এবং মানে এটার জন্য আমাদের একটা বিরাট রকম প্রস্তুতি থাকে। আর বাড়িতে গরু আছে, ভগবতী পুজো হয় পয়লা বৈশাখের দিন। তবে কৃষ্ণের এই অনুষ্ঠানটাও খুব প্রচুর আমাদের সারা গ্রাম সমবেত হয়ে যায়। অনেক চরিত্র হলো, মানে বিশ্বনাথ মানে কিন্তু এই যেমন তুমি সিরিয়ালের কথা বলেছো, তেমন বিশ্বনাথ ফিকশন, নন ফিকশন, এবং সর্বোপরি বিশ্বনাথের ছবি, এই সব মিলিয়ে এখনো কোন চরিত্রগুলো বিশ্বনাথকে ভীষণ নাড়া দেয়? কিছু মানুষ আছে তো রাস্তার ধারে দোকান দেয়, রাতে 3টেই ঘুম থেকে ওঠে, 4টের মধ্যে বাজারে গিয়ে মাল কেনে। তুই তাকে জিজ্ঞেসই করতে পারবি না তার জীবনে, আমাদের একটা কথায় আমরা বলি না, মি টাইম। তার জীবনে জিজ্ঞেস করতে পারবি না তার মি টাইম কি আছে। ট্রেনে যতক্ষণ যায় ঘুমায়, ট্রেনে নেমে পড়ে, আবার বাড়ি ফেরে, খিদে পেয়েছে তাই খায়, চয়েসের খাবার খায়, খেতে আসে না, খেয়ে নেয়, হয়তো ঘুমিয়ে নেয়, উঠে হয়তো 2 বিড়ি খেয়ে নিল, ওটাই ওর মি টাইম। দেখবি চুপ করে বসে চা নিয়ে বসে বিড়ি খায়, ওটা ওর মি টাইম। এই মানুষগুলোকে ওই চরিত্রটাকে করা, ওকে পোর্ট্রে করা। একটা মানুষ সে সারা বছরে তার মেয়ের বিয়েটা ঠিক করে, আমি এরম বাড়িতে গিয়েছি, তো নতুন এলাম, কি কাকা নতুন বাড়ি করলে? হ্যাঁ করলাম, তো খুব পান হলো এই বছর, বড় যে অনেক পান হলো, সে পানটা বিক্রি করে এই বাড়িটা করলাম, মেয়েটার বিয়ে দেবো। ধর এবার বৃষ্টিতে সে বছর পানটা আর হলো না, তাহলে ওই লোকটার স্বপ্নটা কোথায় গিয়ে দাঁড়াবে? কত চরিত্র, চোখে সব সুযোগ, মানে সেরকম পাঠ, সেরকম চিন্তা করা, কত মানুষের কত চিন্তা, প্রতিবাদ করতে পারছেন, দাঁড়াতে মানে সময় নেই, রাত্রিবেলায় গিয়ে খাতা লেখে, দিনের বেলায় অফিসে চাকরি করে, 5টার পরে বড় বাজারে খাতা লেখে, 2টো মুড়ি বাদাম ভাজা দিয়ে খায়, ডালমুড়ি দিয়ে খায়, রাত্রিবেলা বাড়িতে যায়, 4টে রুটি খায়, 3টে রুটি খায়, বউয়ের সাথে 2টো কথা বলে। প্রেমেরও কোনো জায়গা নেই, ভালোবাসাও সেখানে মানে শুধু দায়িত্ববোধ, বউও বলে
এ মাসে পারবে, ছেলেটার তো একটা মাস্টার না রাখলে পাশ করতে পারে। আছে প্রচুর মানুষ, লক্ষ লক্ষ রকম মানুষ আছে, সেই ছেলেটার দিকে তাকায় না। কিছু বাবা আছে মদ খেয়ে ভুলে যায়, কিছু বাবা আছে তাকাতে পারে না, আমি করতে পারছি না, আমার সন্তান মানে মাস্টার দিতে পারছি, সেসব চরিত্র করব। আর নিজের 2 সন্তান রয়েছে, একটা পরিবার নিয়ে বিশ্বনাথের একটা আলাদা জগৎ থাকে, কিন্তু এই চরিত্রগুলো যখন আসে তখন সেই বাবাটা কিভাবে বেরিয়ে আসে? প্রথম কথা হচ্ছে, আমার ছেলেরা, আমরা অভিনয় করি, আমাদের ব্যস্ততা এত বেশি, আমাদের চিন্তা ভীষণ সেলফিশ। আমি নিজেকে প্রথম কথা বলবো যে আমাকে যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ চেষ্টা করি একটা কিছু লিখলাম, একটা কিছু পড়লাম, এগুলো। এই যে ছেলেদের সঙ্গে, ছেলেদেরকে যেন আমার কাছ থেকে বাজে জিনিস না থাকে। ছেলেদের আগে খুব খেলার মাঠে যেতাম, পার্কে যেতাম, করতাম। ইদানিংকালে ছেলেদের সাথে যে ঘুড়ি ওড়াতে যাই বা ক্রিকেট খেলতে যাই, একদমই সেরকম হয় না। ওরা খুব ভালো ছেলে, ওরা নিজেদের মতো নিজেদের জগৎ তৈরি করেছে। শুধু মাঝে মাঝে আমি একটুখানি কাঁটাটা ঠিক রাখার জন্য একটা কথা বলি, এটা কিন্তু করা যাবে না, ওটা কিন্তু করা যাবে না, ওটাকে কিন্তু কিছু বলা যাবে না। স্বপন সাহা, এই ভদ্রলোক তোমার কাছে একটা অন্যতম ভগবান ছিলেন। মানে এই গল্পটা আমরা বারবার শুনেছি, কিন্তু আমার কোথাও মনে হয়েছে এই ভদ্রলোক না থাকলে বোধহয় বিশ্বনাথের চারিদিকের চরিত্রটা হতো না। স্বপনদার আমার কাছে 2007 সাল স্বপনদা আমাকে একদম পুরো আমার কেরিয়ার ঘুরিয়ে দিয়ে চলে গেছে। ওই সময় যে আমার প্রতিজ্ঞা আর আমি গোলমাল বলে 2টো ছবি করি, এবং তারপরে স্বপনদার কাছে যে বড় বড় কাজ, ওই 2টো সিনেমা, যে বাংলা ছবিতে আমি কমেডিয়ান, এই 2টো সিনেমা কিন্তু আমাকে, তারপরে রবি কিনাগি আমার হাত ধরে নিয়েছে। পর 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 সুপারহিট ছবি, সব ফাইটার, 100% লাভ, আওয়ারা, সব স্যার আমাকে পরপর ছবি দিয়েছে। একটা সময় ছিল বিশ্বনাথ অভিনয়ের সঙ্গে সঙ্গে অসাধারণ ভালো ডাবার ছিল। বিশ্বনাথের অভিনয়ের ডেট পাওয়া যেত না, বিশ্বনাথের সবকটা ডেট বুকিং আছে ডাবিংয়ে। একদমই তাই। কত ডাবিং যে কত মানুষের করেছি। যিশুদার বাবার গলা করেছি, উজ্জ্বল সেনগুপ্ত, ওনার গলা ডাবিং করেছি। অনেক বিখ্যাত লোকের গলা ডাবিং করেছি। হ্যাঁ, অনেক মানুষের কথা, অনেক হিরোর গলা ডাবিং করেছি। নেপালি ছেলেকে নিয়ে হিরো করেছে, তার গলা ডাবিং করেছি। সেটা কিভাবে সেটা করতে গেলে কিভাবে কিছু আলাদা কোনো টিপস থাকতো? এই যে সেটা করতে গেলে সেটাতে কিছু আলাদা টিপস থাকতো। এই যে তোর স্ক্যানিং, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। একটা ক্যারেক্টার, তার মুখ দেখা, তার চলন, তার বলন, ওটাকে স্ক্যান যত সুন্দর যে করে নিতে পারবে, তোমরা বিশ্বাস করো, এই যে ওনার ওয়ে অফ, এটা যদি এই স্ক্যানিংটা সুরজিৎদা ধরতে পেরেছে, হ্যাঁ, অতি উত্তম ছবিতে সুরজিৎদা এটা করতে পেরেছে। খরাজ মুখোপাধ্যায় কি ডাবার, তার সঙ্গে গলা চেঞ্জ করা, এরা চেঞ্জ করে দিলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। এক কথা বলতে বলতে, ঠিক আছে বলো তুমি কবে, ও যদি বিল্ডিং চক্রবর্তী কথা বল, তো সেই যে চেঞ্জ ওভারগুলো করে তার স্ক্যানিংটা ধরিয়ে দিতে হবে। অন্তর থেকে তুমি যেটা ভালোবাসবে, একদিন সে বাহির থেকে তোমার অন্তরকে স্পর্শ করবে, এর মধ্যে কোনো ভুল নেই। অন্তর থেকে তুমি যাকে ভালোবাসবে, আমার কোনো যেটাতে কপটতা থাকবে সে তোমায় কোনোদিন স্পর্শ করতে পারবে না। কিন্তু অন্তর থেকে যদি, গানকে যে আমি ভালোবেসেছি, গানকে যে আমি ভাবি আর কত ভয় পাই, সেই জন্য গান একদিন এসে আমাকে ধরা দিয়েছে। সামনে পুজো আসছে, কারণ শেষ করব গান দিয়েই আর কি। আপনারা সবাই ভালো থাকবেন। এই অস্থির সময়ের মধ্যে দিয়েও আমাদের কিন্তু পজিটিভিটি খুঁজতে হবে, এবং সত্যিই কিন্তু আমরা সেই আশার আলো পাবো। আপনারা দেখছেন বাংলা জাগো, তাই আজকে আমরা শেষ করছি শিল্পীর গানের মধ্যে দিয়ে। তার আগে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের অনেক অজানা কথা জানানোর জন্য। থ্যাংক ইউ। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। জনমের সাধ ডাকি গো মা তোরে, জনমের সাধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলি ফুরায় যায়।